এটাই দিলাম তো যদি ক্যামেরার ক্ষেত্রে অসুবিধা হয় পরে জমিদারকে মন খুলে নিজের বিপদের কথা বলো। আমি চাষাভুষো মানুষ ভাই, আমার কথা জমিদার শুনবে কেন? আরে শুনবে শুনবে, একবার বলেই দেখো না। আমাদের জমিদার, বুঝলে ভাই, আমাদের জমিদার আমাদের বাবার মতো, আর বিপদে আপদে বলে দেখবে না কি দেখবে। বরন্দার মেয়ে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে নেই না, সে কথা কি করতে জানে না? তুই থামলে তো, জমিদার কি অন্তর যাবি যে সব জানবে? তবে হ্যাঁ, তবে নাইব মশাই জানতে পারে। এই নাইব মশাই, নাইব মশাই, মশাই কি ব্যাপার? কি চাষ রে তোরা? একসাথে তিন মাথা। এদিকে পরন্দার বউ আর মেয়ে সারাদিন কান্নাকাটি করছে। হুজুর, হুজুর, আমার মেয়েটা বড় হতভাগী, এরপর আর সমাজে ঠাঁই হবে না। আপনি তো সবই জানেন, কর্তা উনি। হ্যাঁ জানি জানি, তবে কি জানিস কর্তার সঙ্গে এখনো কথা বলে উঠতে পারিনি। আজ তোরা আয়, আমি একবার নিজে কথা বলি, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে? আয়। কি হুজুর? নমস্কার। কর্তা, কর্তা, কর্তাবাবু, আগে কালীপ্রসন্ন চক্রবর্তী জমিদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা জারি করেছে, তাই কিছু কাগজে আপনার সই একান্ত চলবে। নায়েব, তুমি বিষ বৃক্ষ পড়েছো? আগে বহুকাল আগে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে চর্চা করা ছেড়ে দিয়েছি। তবে যদি বলেন কবিরাজ শিবশঙ্কর ভট্টাচার্যকে খবর দিতে পারেন। তা উকিল বাবু কি বলে? আপনি আইনে আছে যে আপনি ওই গৃহস্থ এলাকায় বিষের ফলন করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনি ড্রাগ ল ফলো করেন তাহলে দেখতে পাবেন যে বিষ বৃক্ষ থাক। কালীপ্রসন্ন চক্রবর্তী জমিদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করেছে বলছেন, তা কারণটা কি? চক্রবর্তী মশাই ওই একই কথা। তার কাছে গোমস্তাও গেছে, আমিও গেছি, কিন্তু উনি খাজনা দেওয়া ওনার পক্ষে সম্ভব নয়। উনি 3টি কন্যার বিবাহ দিতে সর্বশান্ত হয়েছে। এখন কর্মক্ষমতাও হারিয়েছেন, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা ওনার পক্ষে দায়, আর তার উপর খাজনা। যে খাজনা দিতে পারে না সে নিশ্চয়ই খাজনা মুকুবের আবেদন করবে।
আমার বিরুদ্ধে নিশ্চয়ই ফৌজদারি মামলা শুরু করবে না? বিষয়টি ঠিক আমি বুঝতে পারছি না। আগে বিষয়টি এখন খুব জটিল আকার ধারণ করেছে। ওই ব্রাহ্মণ অন্যের প্ররোচনায় এই মামলাটি শুরু করেছে। ওকে কাছারিতে আসতে বলো, আমার সঙ্গে কথা বলতে বলো। এই খাজনা আদায়ের জন্য মামলা করবে। এই খাজনায় যা আদায় হবে তা শতগুণ মামলায় খরচ হবে, সম্মানও যাবে। অবশ্য উকিল বাবুর দিকটাও তো তোমাকে দেখতে হবে। ওনাকে তো আর বেকার বসিয়ে রাখা যায় না। আপনি কি যে বলেন, আপনি স্বয়ং ওনার শুভাকাঙ্ক্ষী, আমি আর কি দেখবো বলুন। আগে ওই জমিদার সুশাসক হলে উকিলের অবস্থার উন্নতি হওয়া প্রায় অসম্ভব। দুঃশাসনের অমৃত ফল অমর করে না, চোখে মৃত্যু নিয়ে আসে। কি আমার মৃত্যু চান? এই কথা কল্পনা করা অন্যায়। আমি আপনার ভালো চাই। ইদানিং আপনাকে খুব বিমর্ষ দেখাচ্ছে, তা কারণটা কি? আগে বিবাহের পর স্ত্রী বহুবার আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য বায়না করেছিলেন। আমি অপারগ, নিয়ে যেতে পারিনি। ইদানিং বাক্যালাপও বন্ধ। সে কি, স্ত্রী বাক্যহীনা হলে আপনার বুদ্ধি যত বিকল হবে। এই যুক্তি তর্কের মায়াজাল ছিঁড়ে বিবাদে পালাবে। শুনুন, আগামী দোল পূর্ণিমায় আমি আপনাকে সপরিবারে বৃন্দাবন নিয়ে যাব। ফতেবাবু, আপনি আমার নমস্য গুরুজন। একটা কথা বলতে বড় সংকোচ বোধ করছি। রামদানো, এই বিনয়ের মাত্রা কমিয়ে তুমি নির্ভয়ে তুমি তোমার বক্তব্যটুকু বলো তো। তাকে সংসারে আমার অনেক বদনাম। আপনি আমার মতো লোককে তীর্থযাত্রায় সঙ্গী করলে সমাজে আপনাকে অনেক কথা বলবে। না, কিছু কথা আমারও কানে আসে, তবে সেসবের গুরুত্ব আমি ঠিক দিই। আগে আমার অনেক দোষ। ইদানিং স্ত্রীও আমাকে বিশেষ পছন্দ করেন না। আপনি আমার মতো পাপিষ্ঠকে যদি তীর্থযাত্রায় সঙ্গী করেন তাহলে নানা জনে নানা কথা বলবে। তার চেয়ে কথা বাবু, আপনি নায়েবকে সঙ্গী করুন। উনি সাধু, সজ্জন, ধর্মপরায়ণ। কারণ সাধু উকিল এখনো আমার নজরে পড়েনি, সুতরাং তোমার কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। আগে আমি সাধু নই, কিন্তু সাধুর সঙ্গে আছি, এটাই আমার সান্ত্বনা। চলি। ইদানিং কাশীতে গিয়ে বসবাস করার একটা প্রবল ইচ্ছা আমার মনে জেগেছে। দীর্ঘকাল আগে স্ত্রী বিয়োগ হয়েছে, শুধু এই বিপিন বিহারীর জন্যই এই সংসার আগলে পড়ে আছি। আর না, এবার ছুটি চাই, ছুটি। দেশের মানুষ কি ছাড়বে হুজুর? ছাড়তেই হবে। আমি কি আপনার সঙ্গ লাভে বঞ্চিত? আমিও থাকবো আপনার পাশে। দোলের পর বিপিন দেশে ফিরবে। এই শিক্ষা কোঠার সম্পত্তি তার ছোট নয়, বলতে গেলে একটা পরগনা। বিপিন জমিদারি প্রায় কিছুই জানে না, এই সবই আপনাকে সামলাতে হবে। আগে আপনি যা ভালো মনে করেন। মনে হচ্ছে বাইরে কেউ আমার সঙ্গে দেখা করতে চায়, ওকে কাছারির ভেতরে আসতে বলে। আরে চক্রবর্তী মশাই, আরে ভেতরে আসুন, বাইরে কেন, ভেতরে আসুন, আসুন 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 আসুন। নমস্কার কৃষ্ণগোপাল বাবু। হুজুর বলুন, জমিদারকে বাবু বলা স্পর্ধা হলো কি করে আপনার? এই ব্রাহ্মণ অত্যন্ত দুর্বিনীত, তাহলে আপনার মতো জমিদারের বিরুদ্ধে যিনি মামলা করেন তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। অবনী বাবু, আপনি আপনার কাজে যান। কর্তা যখন নিজেই এখানে উপস্থিত, তখন এই কথা না বলাই ভালো অবস্থা। মাফ করবেন হুজুর, আমি দুঃখিত, তবে এই ব্রাহ্মণ সহ্যের সমস্ত সীমা অতিক্রম করেছে। বলুন, আপনি আমার কাছে কি চান? আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছিলাম। আপনি
মামলা জারি করেছেন, আবার আবেদন নিয়ে উপস্থিত হয়েছেন। আপনার যে চক্ষু লজ্জা বলে কিছুই নেই সেটা বোঝাই যায়। উনি জমিদার হিসাবে আমার কাছে আসতেও পারেন, আবার আইনের সাহায্য নিতেই পারেন। দুটি বিষয়কে এক করে ফেলো নাই। আপনি আমার কাছে কি চান? আমি স্বেচ্ছায় মামলাটি তুলে নিতে চাই। বিনিময়ে আপনি আমার জমিটা বিক্রি করার অনুমতি দেবেন। তো মামলা করার আগেই তো আপনার আমার কাছে আসা উচিত ছিল। অবশ্যই আসতাম, কিন্তু বলতে পারেন আমাকে আসতে দেওয়া হয়নি। এর বেশি কিছু কর্তা আমি বলতে পারছি। কথাটা তো ঠিক নয় চক্রবর্তী মশাই। আমি নিজে আপনাকে মামলা করতে বারণ করেছি। আপনি হুজুরের জ্ঞাতি জমিদার সেই বলরাম সরকারের প্ররোচনায়। থাক নাই থাক। কেন আপনি মামলাটা করতে চান? কর্তা, আমার 3 কন্যা। তৃতীয় কন্যাটির বিবাহের সময় বহু টাকা মহাজনের কাছে দেনা হয়ে গেছে। বিগত কয়েক বছর ধরে আপনার খাজনাও দিতে পারেনি। এছাড়া সেরেস্তায় কিছু দেনাও আছে। এমতো অবস্থায় জমিদার বলরাম সরকার যখন জমিটি কিনে নিতে চায়, আমি রাজি হয়ে যাই। কারণ সমস্ত দেনা শোধ করে আমি আমার স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার বাসনা আমার ছিল। কিন্তু কিন্তু আপনার ওই গমস্তা একদিন আমার বাড়িতে গিয়ে উপস্থিত আমাকে উৎখাত করার বারবার চেষ্টা করে। আমি তাই জমিটি রক্ষার্থে মামলা করি কর্তা। মামলাটি করার জন্য বলরাম সরকার আপনাকে মদত দিয়েছে, সেই কথাটি তো বললেন না চক্রবর্তী মশাই। অস্বীকার করি না, আমার বুদ্ধিভ্রম হয়েছিল। এখন কর্তা যা বিবেচনা করবেন তাই হবে। আগে আদালতে গিয়ে মামলাটি তুলে নেওয়ার ব্যবস্থা করুন, তারপরে অন্য কথা। চক্রবর্তী মশাই, আপনি বাড়ি যান, মনকে শান্ত করুন। মামলাটি অবশ্যই তুলে নিতে হবে, তারপর বাকি কাজ শুরু হবে। আপনার জমি আপনারই থাকবে, আপনার অন্যত্র যাবার দরকার নেই। আপনার ঋণের বোঝা কতটা লাঘব করা যায় সে ব্যাপারে আমি আলোচনা করে আপনাকে জানাবো। যে আজকে কর্তা, আপনার এই সহানুভূতি আমার আমৃত্যু মনে থাকবে। আমি কোনোদিন ভুলব না। প্রণাম কর্তা, প্রণাম। লোকটি অত্যন্ত ধূর্ত, ওর শাস্তি পাওয়া উচিত ছিল। সাহেব, মানুষের ভালো মন্দ বিচার করার অভ্যেসটা আমি ছেড়ে দিয়েছি। সবাই পরিস্থিতির দাস। আমি জমিদার, প্রজাকে রক্ষা করাই আমার কাজ। অন্যের ভুল ত্রুটি বিচার করা ক্ষুদ্র বুদ্ধির লক্ষণ। সাহেব, এর মানুষ আছে প্রাণে, তাই এরি তাই সপ্তাহখানি আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও তো তাই দেখি তাই, যেথায় সেথায় তাই আমি যেদিক বাণী, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই ওয়ে বাবাজি, নাচারিতে আসুন, কর্তা আপনার গান শুনবে। আরে আসুন 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 আসুন। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়। শোনা হলো না, হলো না, আর ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই ফিরি তাই সকল খানি। বাহ, খুব সুন্দর।
তবে হুজুর, আমি যে একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। বলুন, কি আপনার আর্জি? এই ঝিকরাকোটায় যদি একটা বাউল মেলার আয়োজন করেন, তাহলে সারা দেশের বাউলরা একটা জায়গায় মিলিত হতে পারে। কয়েকটা দিন নাচে গানে ভাব ভালোবাসার বন্যা বয়ে যাবে, আনন্দের হাট বসে যাবে যে। আপনার আবেদন আমি মঞ্জুর করলাম, কিন্তু কবে হতে পারে এরকম একটা মেলার আয়োজন? আচ্ছা, যদি বলি পৌষ সংক্রান্তির দিন। বাহ নায়েব, বলুন, আপনি জায়গা দেখুন, একটু নদীর ধারে হলেই ভালো হয়। নিশ্চিত জি, আপনি আমার একটা আবেদন রাখবেন আপনার কাছে। এই গ্রামে সব বাউলদের পেয়ে ঝিকরাকোঠার মানুষ ধন্য হবে, এবং সে দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার আবেদন, কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য। আপনি বলুন। এই দায়িত্ব আপনাকে নিয়ে সমস্ত ব্যবস্থা করতে হবে, সবাইকে দেখাশোনা করতে হবে। আমি আপনার আবেদন মাথায় পেতে নিলাম হুজুর। আপনি ধন্য, আপনি ধন্য। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়, শোনা হলো না আর ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন গানে, প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই ফিরি তাই সকল খানি। কাণ্ড, তুই আমার মারবি নাকি? হ্যাঁ, যা যা, টাকার তলে গিয়ে নাম লেখা তুই, যা। তবে কুটটা এখনো ধরাস করছে। এই একটু লাঠি খেলা চর্চা করছিলাম। তবে কি জানেন নাই বসে, ডাকাতের দল আজকে না তেমন রোজগার পাতি নেই, তাই ভাবছিলাম আপনার দলেই নাম লেখাবো। আমার দল মানে? মানে রাজার দল, জমিদারের দল। হ্যাঁ, তা বলতে পারিস। আমাদের জমিদারের মনটাও তো রাজার মতো। আর শুধু মনটা কেন, জমিদারটাই তো একটা রাজ্য। অবশ্য ঠিকই বলেছেন। তা ঝিকরাকোটা রাজ্যের রাজা কৃষ্ণগোপাল সরকারের একজন আমাত্য হিসাবে আপনি আমার অভিবাদন গ্রহণ করুন নায়ক মশাই। ঠাট্টা করিস না উচিত। এই জমিদারের দয়ায় তুই যে এই জমি ভোগ করছিস, এই আম বাগান, এই পুকুর, এই ধান জমি, তা সব মিলিয়ে তো প্রায় 20 বিঘা, কি আরো বেশি। বোঝা বৎসল জমিদার ছিল বলে তুই অভাবটা বুঝতে পারলি না। তা অবশ্য ঠিকই বলেছেন। তাই প্রজাবৎসল জমিদারের চোখের আড়ালে আপনার সম্পত্তির বরটা কেমন হলো নায়ক মশাই? তাকে কি বলছিস অছি? মালি লোকের মান রাখতে জানিস না? মাফ করবেন, তো দূরে দাঁড়িয়ে কেন? যাক, তোমায় দেখে একটু ভরসা পেলাম। হ্যাঁ, বসি। এই মাথাটা যে দুবার হয়ে যায়নি, এই ঠাকুরের কৃপা। তো বাবা, অচি, তোমাকে যে দুদণ্ড বসতে হবে এখানে। কেন?
আমাকে আবার কি দরকার? এত কথা কি আছে? উনি তোকে বসতে বলেছে, তুই বসবি, ব্যাস। বেশ, ঠিক আছে, আমি বসলাম এবং থাকলাম। লক্ষ্মী ছেলে। আসলে কথাটা কি জানো মির্জা বিবি? জমিদার বাবু কাশিতে যাওয়ার জন্য মনস্থির করেই ফেলেছে। এই যাবেন মানে বাকি জীবনটা উনি ওখানেই কাটাবেন। ও রায় মশাই, ওনার চরণ দুটি ধরে থেকে যাওয়ার অনুরোধ করতে হবে? কি কি কথার ধরন আছে? গুরুজনকে সম্মান দিতে শেখো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, এই কান ধরলাম। তোমার শিক্ষাটি আছে বলেই কচি আজও বিগড়ে যায়নি। তবে লাঠি খেলাটা তুমি ভালোই শিখিয়েছো। জমিদার বাবুর যদি কখনো প্রয়োজন হয়। থাক রায় মশাই, ক্ষেতের ফসল লুট করতে আর গরিব চাষির ঘর ভাঙতে আমি লাঠি খেলা শিখিনি। আমি লাঠি খেলা শিখেছি আমার মতো গরিব চাষির মান বাঁচাতে। চলি। তোমার ছেলেটি বড় উদ্ধত। আরে চাষার ঘরের ছেলে একটু সহবত থাকা উচিত। সবই আমার কপাল, আল্লাহর কি ইচ্ছা কে জানে। আল্লাহর ইচ্ছেটা পরেই যেন, এখন জমিদারের ইচ্ছেটা শোনো। হ্যাঁ বলুন। তুমি যে নিষ্কর জমি ভোগ করছো তার পরিমাণও তো নেহাত কম নয়। জমিদারের অনুপস্থিতিতে সেটা যেন বেহাত না হয়ে যায়। আপনারা আছেন, আপনাদের পরামর্শ ছাড়া আমি গায়ের অশিক্ষিত মেয়ে, কি করতে পারি বলুন? হ্যাঁ, আমরা আছি ঠিকই, আবার বলতে পারো আমরা নেইও। কারণ জমিদারের ছেলে বিপিন বিহারী এবার দেশে ফিরছে, হাল ধরবে। সময় পাল্টে যাচ্ছে, তাই একটু বুঝে চলবে, এটাই জমিদারের ইচ্ছে। হ্যাঁ সে তো ঠিকই। খোয়াই নদীর ধারে পৌষে মেলা বসছে, সেখানে বাউল ফকির আসবে, দরজা গানের জমজমাট আসর বসবে। বাহ, এ তো খুব খুশির খবর। হ্যাঁ, আর এই খুশির আনন্দের হাটে তোমাকে ওই যে দরকার মির্জা বিবি আর ছিনকেও সাথে রাখবে। নায়েব মশাই, আপনি কি যে বলেন? আমি গায়ের ম্লেচ্ছ হিন্দুদের পাগনে থাকাটা কি আমার ঠিক হবে? সেসব কি জমিদার বুঝবে? মেলা হলো সবার জন্য, সেখানে বাউল আসবে, ফকির আসবে, আনন্দের হাট বসবে, তা সেখানে হিন্দু মুসলমানের কথা আসবে কেন? আচ্ছা রায় মশাই, সেখানে লাঠি খেলা চলবে? চলবে মানে খুব চলবে। কিন্তু আর একজন খেলোয়াড় দরকার। একা একা কি আর লড়াই যাবে বলুন? পাবি পাবি পেয়ে যাবি। আরে সেখানে কত লোক আসবে, তার মধ্যে দু একটা ডাকাত দলের সর্দার থাকাও তো বিচিত্র নয়। কি বলিস? এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আর তাছাড়া তো শুনেছি গোমস্তার পূর্বপুরুষ নাকি ডাকাত ছিল, ওখানে একবার খোঁজ খবর করলেই হয়। কি বলেন? চুপ, আছি। একদম চুপ। ছোট মুখে বড় কথা বলিস না। বেশ, তবে বড় মুখে ছোট কথা চলুক, আমি আসি। মির্জা বিবি, তোমার ছেলেটাকে সামলাও, নইলে বিপদে পড়বে। আমার ছেলেটা বড় একগুঁয়ে, বদ মেজাজি। ওকে নিয়ে আমার ভারী ভয়। আপনারা আছেন, একটু একটু দেখবেন। আমরা তো আছি 100 বার, নিশ্চয়ই দেখব, কিন্তু তবু বলবো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাই একটু সাবধান, বুঝলে? চলি। ছেলেটাকে নিয়ে আমার যে ভারী ভয়। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার বেলা যে যায় সাঁঝে বেলাতে, কিন্তু সরলমতি আমার যে বেলা বয়ে যায় তবু তো তোমায় আমি পেলুম না সরলমতি। পাগল নাকি? পেলে না মানে? সবই তো পেলে। এখন এই জীবনটা দেয়া ছাড়া আমার ঝুলিতে তো আর কিছু নেই। খুব ভালো করে খুঁজে দেখো তো সরলমতি, জেনে বুঝেই হোক আর ভুল করেই হোক, আসল রত্নটি কিন্তু এখনো তোমার ঝুলিতেই পড়ে আছে সরলমতি। এখন আমি কোথায় যাই সরলমতি, কি করি? আমার ভালোবাসাকে আমি কোথায় খুঁজে বেড়াই? তোমার ভালোবাসা এই আমার ঝুলিতে না, ওই সুলোচনার ঝুলিতেই পড়ে আছে। সুলোচনা? আচ্ছা, সুলোচনা কি আমার স্ত্রীর নাম? না, আমার শত্রুর নাম, যার মরণ কামনা আমি 3 রাত পড়ে চলেছি তার নাম। এখন অনেক রাত হয়েছে, এবার তুমি ঘরে যাও। সারাদিন কি এত ভাবো বলো তো উকিল মশাই? আমার মনে যখন কোনো নতুন ভাবনা পাখি বাসা নেয় তখন অনেকগুলো ছোট ছোট ভাবনার ডিম পারে। তারপর সেই ডিম ফুটে আকাশে অনেকগুলো চিন্তা ঘুরে বেড়ায়। হ্যাঁ, ঘুরে বেড়ায় আর খুঁজে বেড়ায় অনেকগুলো কেন উত্তর। যেমন ধরো কৃষ্ণগোপাল সরকার এত ভালো মানুষ কেন? এই রসালো কেনটা তোমার অনেক দিনের। আমার অনেক দিনের, কিন্তু উত্তর নেই। আমার ভাবনা পাখি উঠছে আর ভাবছে যে উকিল রামতারণ দত্ত এত খারাপ মানুষ কেন? এই টপকে যাওয়া কেনের উত্তরটা আমার কাছে আছে। তোমার কাছে থাকলে তো চলবে না সরলমতি। আমার ভাবনা পাখি উঠছে আর ভাবছে যে কৃষ্ণগোপাল সরকার আমার মতো এত বড় একটা পাক্কা বদমাইশকে আইন পড়াতে গেল কেন? যাতে অনেক বড় বড় বেআইনি কাজ তুমি করতে পারো। আরে क्या बात, তুমি তো জিনিয়াস সরলমতি। আমার ভাবনা পাখি অন্তত একটা উত্তর পেল। তুমি আমার সতী সাবধী উপপত্নী, তোমার তো সমাজের উচ্চ স্তরে বিরাজ করা উচিত। আমি সমাজের উচ্চ স্থানেও নেই, নিম্ন স্থানেও নেই। সমাজ আমার কাছে পরদেশ। আর তোমরা বলে আমার বিদেশি অতিথি। রাগ করো না সরলমতি, তুমি বলে আমার জীবন প্রদীপ। আমার কবি কি বলেছেন জানো? হাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া, তোমার দিয়া বিশিনা পোহাতে। জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া, তোমার দিয়া বিশিনা পোহাতে। আরে আপনি কতক্ষণ এসেছেন? আমি তো বুঝতেই পারিনি। তোমার লোকেরাই তো আমাকে পিছনের দরজা দিয়ে নিয়ে এলো, ওই অন্দরে বসেছিলাম। আমারই দোষ, আমি বুঝতে পারিনি। দুজন গুণী মানুষ একই সময় এসে পড়েছেন। আমারই দোষ। বসুন। হ্যাঁ, বসি। রাতের খাবার কিন্তু এখানেই খেয়ে যাবেন। পাগল নেই। হ্যাঁ, তবে ওই তোমার দুর্গাদাসী যা জলযোগের আয়োজন করেছিল তা রাতের খাওয়াকেও হার মানায়। যাক, নিশ্চিন্ত হলাম। আর স্থির হয়ে বসুন। হ্যাঁ। জুতো দুটো খুলে দিই। থাক, আসল কথাটা বলি। ওই উকিল বাবুটা এখান থেকে যাবে কিনা সেই নিয়ে চিন্তায় ছিলাম। ভাবছিলাম সারা রাত্রিটা না এখানে থেকে যায়। উকিল মশাই তখন এখানে থাকেন না, ওনার আমাকে দেখেই শুন। যাক,
এত রাত্রে এসেছেন, নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। হ্যাঁ, রাত হলো, আসল কথায় আসি। জমিদারের ছেলে বিহারীলাল কলকাতায় লেখাপড়া শেষ করে এবার দেশে ফিরছে। পালা বদলের পালা, বুঝেছ? বাহ, এটা খুব ভালো খবর। হ্যাঁ, আর কর্তাও কাশিতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার জন্য মনস্থির করে ফেলেছে। আপনার দায়িত্ব বাড়লো। না না, আমার আবার দায়িত্ব কি? তবে হ্যাঁ, কর্তা কাশিতে যাওয়ার আগে পৌষের মেলা শুরু করতে চায়। আচ্ছা, জমিদারের ছেলে জমিদার হবে, এটা স্বাভাবিক, কিন্তু পৌষের মেলাটা কি বলুন তো? সে তো দেশ বিদেশ থেকে হাজারো লোক আসবে। ওই নদীর ধারে ছাউনি করা হবে, আচ্ছা, বাউল আসবে, ফকির আসবে, দরজাখানে জমজমাট আসর বসবে, মনপসন্দ জিনিসের কেনা বেচা হবে। আরে কি হবে না তাই বলো। বাহ, কিন্তু এলাহি ব্যাপার। হ্যাঁ, এত রাত্রে এই খবর দিতে আপনি আমার কাছে এলেন। এই আনন্দের আসরে যে তোমাকেও দরকার সরল। কি মজার কথা গো, আমাকেও নাকি দরকার। তা কি করতে হবে আমার নাম মশাই? জমিদারও তার ছেলে যখন এই আসরে আসবে, তাকে নাচে গানে বরণ করে নিতে হবে। তোমার রূপের ছটায় চারিদিক আলোকিত করতে হবে। তারপর কি নতুন জমিদারের গলায় বরণমালাটি তুলে নিয়ে পড়াতে হবে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের আমিও চাবি। থাকবো তোমার পাশে সরল। শুধু থাকলে হবে না নায়ক মশাই, নাচতে হবে, গাইতে হবে। জীবনটা শূন্য রয়ে গেল নায়ক মশাই, মনের মানুষের খোঁজ এখনো পেলাম না। নতুন জমিদারকে যদি একবার নাগর করতে পারো, তাহলে আর তোমায় পায় কে? আমায় একটু দেখো সরল, আমি তোমার কেনা গোলাম হয়ে আরে, থাকবো। আরে, আরে, কি করছেন কি করছেন? আমার যে নরকেও ঠাঁই হবে না। অনেক রাত হয়েছে নায়ক মশাই, এবার আপনি ঘরে যান। হ্যাঁ, যাই। শুনেছি ছোড়াটা বড় বেরসি। দেখো যদি তোমার রূপে তাকে ভোলাতে পারো। আমি রূপে তোমার ভোলাবো না। ভোলাবো না বললেই হবে। বাবু মশাই, ও বাবু মশাই, আরে শুনুন গো ওরা, এই মনটা বুঝলেন, এই মনটা কচরে বেঁধে এই কানটা আমার হাতে দিন, আর কানের কথায় মান যদি যায়, সপ্ত গৃহের চাবি নিয়ে আমার হবে না। সোজা কথা সোজা ভাবে বলাই ভালো অবশিষ্ট শাখা ফালতু কথা তোরে এবার আসল হবে কথা। এই গরলমতি, বাবুরা দেখছেন তো গরলমতি, এই গরলমতি কথার মূল্য নাই, বুঝলেন বাবু? এই জ্ঞানীগুলির মাঝে গড়ার পায় না গড়ার ঠাই। কথার মূল্য হিসেব করে কথা বলে এক কয়জন মূল্য আছে এমন কথা বলতে পারে শুধুই বৃদ্ধজন। এই সুদাম দাসের আনন্দ আজ স্বর্গ ছুঁয়েছে। বৃন্দাবনের কৃষ্ণ গোপাল আজ নবরূপে এসেছে। পৌষ মেলার আনন্দ যজ্ঞে সবার পায়ে প্রণাম, পায়ের ধুলো মাথায় নিয়ে নিজের ধুলো হলো। আদিকালে বৃন্দাবনে ছিল এক কৃষ্ণ গোবর্ধন, বুঝলেন বৌরা? ওই আদিকালে, হ্যাঁ, আদিকালে বৃন্দাবনে ছিল এক কৃষ্ণ গোবর্ধন। সবারে করিতে যিনি ঝিকরে কোটায় ধরেন মানব জীবন। শ্রীযুক্ত জমিদার কৃষ্ণ গোপাল সরকার। আমার হৃদয় মাঝে কৃষ্ণ গোপাল, মাথায় বিহারী লাল। আরে
আরে জীবন দুনিয়ার মাঝে আমি ধরেছি প্রেমের হাত।
তোমার এই উদ্ধত অহংকারের আমি জবাব দিতে চাই। লাঠি খেলা এমন কিছু বিষয় নয়। যারা লাঠি খেলা জানে না তাদের সাথে আমি লড়াই করি না। আমায় মাফ করবেন। খোকা, হুজুর 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 অসীম, হুজুর তুমি আমার লেঠেলদের দলে যোগ দাও। তোমাকে আমি সর্দার বানিয়ে দেবো। মাফ করবেন হুজুর, আমি লেঠেল নই, আমি খেলোয়াড়। আমি লড়তে ভালোবাসি। তোমার কথা আমার ভালো লেগেছে। এসো। তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম, অন্ধকারে মন যখন জাগলি না রে। ও তোর মনের মানুষ এলো দ্বারে, মন যখন জাগলি না রে। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি। অসীমউদ্দিনের জমি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, ওই দলিল, দস্তাবেজ, সেরেস্তার পুরাতন পত্রিকা অক্ষত আছে। অর্থ তো থাকলে তো চলবে না। সেগুলো আপনি ভালো করে দেখেছেন কি? আগে হ্যাঁ করতেন। আপনি দেখেছেন ভালো কথা। রুকি বাবুকে সাথে নিয়ে ভালো করে দেখুন। ওই জবন চাষী পরিবারটি এত সম্পত্তির মালিক হলো কি করে? আম্বাগান, পুকুর, খানি জমি, এসব নিয়ে প্রায় 50 বিঘা। ভাবতে অবাক লাগে। কর্তার উদার মনের সুযোগ নিয়ে অনেকেই সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু এসব আর চলতে পারে না। নিষ্কর জমি বলে কিছু থাকবে না নায়েব। হুজুর হুজুর সুনাম দাস এসেছে, বেটাকে ধরে আনি কি আর? হুজুর ভাই, হুজুর আমার রক্ষা করুন, হুজুর আমায় রক্ষা করুন। এই গোমস্তা আমার সব জমি কেড়ে নিয়ে আছে হুজুর, বলছি করতে, কিন্তু কিন্তু আমার জমিতে নিষ্কর হুজুর। তুই কি করে জানলি তোর জমি নিষ্কর? আর তাছাড়া তুই কাগজপত্রের সমস্ত দেখাতে পারবি? কাগজ? কি বলছেন হুজুর? বড় কথা আমি নিজে মুখে বলেছেন, সেই কথা কি কাগজের থেকে বড় নয়? প্রমাণ কি? প্রমাণ প্রমাণ হলেন আপনি। হ্যাঁ আপনি নিজে মুখে বলেছেন। সুতরাং বড় কর্তাকে বলে তোর জমিটা নিষ্কর করে দিলাম, ভালো ফলন হলে আমাকেও দেখিস কেমন। কি আপনি বলেননি? তুই তো বেশ নাটক করতে পারিস না সুদাম। আপনি বলেননি 10 বছর ধরে যখন যেমন পেরেছি এই গোমস্তার আপনাকে আমার ফলন থেকে বাদ দিইনি, আর এখন খাজনা কথা আসে কেন নাই মশাই? সুদাম, এদিকে শোন। বলছি তোর এই বস্তা পচা গল্পগুলো ছোট কর্তা শুনবেন কেন? তুই 10 বছর খাজনা দিসনি, এখন দিবি, ব্যাস হয়ে গেল। যখন যেমন তখন তেমন, এতদিন ভোগ করেছিস আর এখন দুর্ভোগ সইতে হবে। বড় কর্তা নেই, সুতরাং আমাদের মরতে হবে। সুদাম, তোর 5 বিঘে জমি তুই কি হাতছাড়া করতে চাস? নিষ্কর বলে কোনো জমি হয় না, থাকবে না। আর তাছাড়া তোকে 10 বছরের খাজনা মকুব করে দেওয়া হলো, সেটা কি কম কথা? শোন, তোর নামে কাগজপত্র সব তৈরি হয়ে যাবে, এসে সই করে নিয়ে যাবে। বলতে গেলে একটা জমির মালিকানা তুই পেয়ে যাবি। ঠিক আছে, উপায় আর কি? হুজুর এদের কথা কি আপনার কথা? হুজুর আপনি কি পারেন না আমার হাতে কাজ শেষ করে অনুগ্রহ করতে? আমার একটা প্রিন্সিপাল আছে, আমি বড় কর্তার মতো নই। প্রিন্সিপাল সেটা কি জানিস? আগে না। মূর্খ আর কাকে বলে? আরে প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল। আরে প্রিন্সিপাল। সময় নষ্ট করে লাভ নেই না। অবস্থা বলুন, সুদামকে নিয়ে যান। এই দাদা
আয় তাড়াতাড়ি আয়। সুদাম, একটা কথা সবসময় মনে রাখবে, তোমার নিজের বলে কিছু নেই, জমি জমিদারের। এখন যাও। রামচরণ বাবু, আগে অনেকদিন আপনার কোনো কাজ নেই না? এবারে একটু নড়ে চড়ে বসুন, ধুলো ঝেড়ে আইনের বইগুলো একটু পড়ুন। ছোট কথা আপনি সঠিক জায়গায় আঘাত করেছেন। এবার এবার মূলে আঘাত করতে হবে, মূলে। আঘাত করার জন্য অস্ত্র জোগাড় করুন। অস্ত্র? অস্ত্র হলো আপনার বুদ্ধি, সেটাতে একটু শান দিন। যারা বংশ পরম্পরায় নিষ্কর জমি ভোগ করছে তাদের দখল নামাগুলো ভালো করে পরীক্ষা করুন, তারপর ব্যবস্থা নিন। যদি যদি প্রতিরোধ আসে? আপনি আছেন, মামলা হবে। মামলা? সে তো দীর্ঘদিনের বিষয়। হয়তো দেখবেন ভিক্টোরিয়ার রাজত্বকাল শেষ হয়ে গেছে, আবার নতুন করে আইন শুরু হয়ে যাবে। আর তাছাড়া মামলার খরচের বোঝাটিও চেপে বসবে। হ্যাঁ, আমি মামলা করব, আপনি এ কথাটি ভাবলেন কি করে? আমি আমার জমির দখল নেব, সে কথাটি যদি কেউ মেনে নেয় ব্যাস আমার কাজ শেষ। যদি মেনে না নেয় তবে সে মামলা করবে। মামলা দীর্ঘদিনের বিষয় বলছি, দেখুন ততদিনে আমার শব্দটিও কায়েম হয়ে যাবে। সত্যি আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। কর্তা যোগ্য হাতেই জমিটাইটা দিয়ে গেছে, আমরা একটু নিশ্চিন্ত হলাম। জমিদারি সেবা ধর্মের বিষয় নয় নায়েব, এটা শাসন আর সঠিক অর্থনীতির সমন্বয়। আপনারা সচেষ্ট হন, আমি আপনাদের সাথে আছি। কেমন বুঝছো নায়েব? এবার আমি অর্থের অভাবটা কাটিয়ে উঠতে পারবো। তবে তোমার তুঙ্গে তো বৃহস্পতি, তোমায় আর পায় কে? নায়েব, আবার একটা নতুন ভাবনা ভাবতে হবে। আরেকটা কেন যে বেড়ে গেল নায়েব? কি আবল তাবল বকছো কি? আমার ভাবনাটাকে কোটি কোটি নিয়ে উড়ে বেড়াচ্ছে। আরেকটা কেন? যাই, সরলমতির কাছে যাই, উত্তরটা জেনে আসি। যাই। নায়েব, সামনে এখন অনেক কাজ। যাও যাও, কাজে লেগে পড়ো, কাজে লেগে পড়ো। কথাটা বড্ড ঝিমঝিম করছে। ওই কৃষ্ণগোপাল সরকার, তুমি এক যোগ্য পুত্রের জন্ম দিয়েছ, তোমাকে ধন্যবাদ। নেশা না করেই মাতাল হলে উকিল। কৃষ্ণগোপাল সরকার, তোমার এই যোগ্য পুত্রকে পথ দেখাবে এক অযোগ্য নায়েব আর এক মাতাল উকিল। আসল বিষয়টি কি জানতে পারি নায়েব? আগে বিড়ালের হাঁচি আর মাতালের হাসি, এর আমার কারণ লাগে না। আসি। ওহে উকিল, আগে ছোট কথা, জমিদারির এই দায়িত্ব নিয়ে জীবনের সব আনন্দ যে ভুলতে বসেছি। কথা, এই জীবনটাকেই যদি ভোগ করতে না পারলেন তাহলে তো জমার করে শূন্য। ভালো মন্দের গণ্ডিটা পার হয়ে দেখুন, দেখবেন খারাপ নয়, বলতে পারেন আনন্দের হাট। আপনি আপনি হচ্ছেন গিয়ে জমিদার, সেই আনন্দের হাটে আপনি তো সম্মানিত ক্রেতা। কথাটা তুমি ভালোই বলেছো, তবে আনন্দের হাটে নয়, এই জমিদারিটা রক্ষা করা আমার কর্তব্য। আর সেই কাজে যে আমি তোমার সাহায্য চাই। আগে ছোট কথা, আপনাকে সাহায্য করতে পারলে আমি তো কৃতার্থ হব। ছোট কথা, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর
এই যে গাড়িটা अरे अरे क्या बात इंशाअल्लाह জয় মা তারা আমি এতদিন পরে আপনার সুরে সুর মেলাতে পারলাম ছোট কথা অচিন পাখির খোঁজ দেব আপনি ডানা মেলে আকাশে উড়বেন কি যে রেহালি করো বোঝা যায়। মৃত শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী মির্জা বিবি ও তার পুত্র অছিমউদ্দিন বিনা করে দীর্ঘদিন ধরে যে সম্পত্তি জমিদারের ভোগ করে আসছে, জমিদারের নির্দেশে আজ তার দখল নেওয়া হইল। আগামী 1 বৈশাখ হইতে জমিদারের এই নির্দেশ বহাল হইবে। কি বলছো কি তোমরা? জমিদারের আদেশ, বড় কর্তা নিজে আমাকে এইসব সম্পত্তি দিয়ে গেছে, আজ ইচ্ছা হলে তোমরা সেগুলো কেড়ে নেবে। চিরস্থায়ী দান বলে কিছু হয় না মির্জা বিবি। এক জমিদার যেমন দিয়েছে, প্রয়োজনে আরেক জমিদার তা ফেরত নিতে পারে। আপনি মেয়ে মানুষ, এসব বুঝবেন না। কেন কেন মেয়ে মানুষ বলে কি আমি বোকা? আমার সবকিছু তোমরা জোর করে কেড়ে নেবে আর আমি বুঝবো না? যে সম্পত্তি কিনে আমি 25 বছর ধরে নিজের সন্তানের মতো আগলে রেখেছি, আজ আজ সেগুলো তোমাদের হয়ে গেল। আগলে রেখেছো, আবার ভোগও করেছো, সম্পত্তি বাড়িয়েছো। কতদিন আর বিনা করে সম্পত্তি ভোগ করবে? জমিদার কি শেষকালে তোমাদের জন্য ভিক্ষে করবে? জমিদার ভিক্ষা করুক সেটা আমিও চাই না। কর দিতে হয় দেব, তারপরে জোর করে সবকিছু আমার কেড়ে নেবে কেন? জমিদার যা করেছে আইনত করেছে, পারলে আদালতে যাও, মামলা করো। কি ব্যাপার? কি হয়েছে গোমস্তা মশাই? এতদিন ধরে যে নিষ্কর জমি তোমরা ভোগ করছিলে, জমিদার তার দখল নিচ্ছে। দখলদারের নোটিশ জারি হয়ে গেছে। এখন থেকে বসত বাটির সঙ্গে সামান্য কিছু জমি তোমরা শুধু ভোগ করতে পারবে, তাও উপসত্ত্ব হিসেবে। এবং অবশ্যই তা শুনে রাখো, অবশ্যই তা নিষ্কর নয়। রসিকতা করছেন গোমস্তা মশাই? হ্যাঁ, আপনি একটা লেটার নিয়ে এলেন, নোটিশ পড়লেন, আর এই বাড়ি সম্পত্তি সব আপনার হয়ে গেল। জমিদার তো লাঠির ভয় করে না। জমিদার করে না, কিন্তু আপনি তো করেন। সর্বনাশ হয়ে যাবে। একদম চুপ করে থাকবে। তুমি মেয়ে মানুষ, কিচ্ছু বোঝো না। একদম চুপ করে থাকবে। জমিদার তোকে ছাড়বে না। ছাড়বে কি ছাড়বে? আমি গরিব প্রজা, তাই আমার বলে কিচ্ছু নেই। সব তোমাদের। ছাড় বাবা, আমরা এদের ছেড়ে চলে যাবে। আমাদের দুটো পেট ঠিক চলে যাবে। না মা, এ দেশ আমার। তাছাড়া কোথায় যাব? কেন যাব বলতে পারো? ওরা দান করে আর আমরা সেই দান দুহাত পেতে নিই বাবা। আর জমিদার যে সেই দান ফিরিয়ে দিতে চাইছে, আমাদের ফিরিয়ে দিতে হবে বাবা। না মা, না, আমি আইনের পথে যাব, মামলা করব। না, ওরা তোকে জেলে ধরে নিয়ে যাবে, শাস্তি দেবে। না মা, না, দেশে এখন প্রচুর আইন হয়েছে, আর আইনের দৃষ্টিতে রাজা প্রজায় কোনো বিভেদ নেই। তাছাড়া মা, চক্রবর্তী মশাইয়ের জামাই এখন কলকাতায় থাকেন, বিরাট মশার ওকালতি করেন। সম্প্রতি উনি গ্রামে এসেছেন, ওনাকে আমাদের কথা বলেছি, হয়তো উনি আজকে আমাদের বাড়িতেও আসতে পারেন।
চক্রবর্তী মশাই মামলা করে নিজের সম্পত্তি ধরে রাখতে পারেনি? না মা না, আসল সত্যটি হলো জমিদারের নির্দেশে চক্রবর্তী মশাই তার মামলাটি তুলে নেন, আর সেই সুযোগে নায়েব আর গোমস্তা তার সমস্ত সম্পত্তি দখল করে তাকে গ্রাম ছাড়া করেন। একথা সবাই জানে মা। আমাদেরও যে একদিন এই ঘরটুকু ছেড়ে পালাতে হবে বাবা। পালাতে হবে? কোথায় পালাবো? কেন পালাবো? কেন পালাবো বলতে পারো মা? অসীম আছে নাকি? কে? অসীম? আরে উকিল বাবু, আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার। মা মা তোমায় বলেছিলাম উকিল বাবু, আসুন 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 আসুন, এখানটায় বসুন, আসুন বসুন, আসুন বসুন। গ্রামে এসেছিলাম। শ্বশুর মশাই গত হওয়ার পর আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ প্রায় নেই বললেই চলে। ভাবলাম একবার ঘুরেই আসি। গ্রামে এসে সব শুনলাম, মনটা খারাপ হয়ে গেল। আরে আরে এই যে মেঘনা চাইতেই পানি। আল্লাহ আছেন মা, আল্লাহ আছেন। আপনার কাছে আমাদের খুব দরকার উকিল বাবু। দিনকাল বদলে গেছে অসীম। এখন সবার মনেই ভয়, কি হয় কি হয় জানি। আজ হয়তো মানুষের আমাকে দরকার হতে পারে, তাই তো এলাম। আপনার মতো মানুষ হয় না উকিল বাবু, আপনার কথা আমি অনেক শুনেছি। আমার বুকেও অনেক জ্বালা আছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছি, নিজের বলে কিছুই নেই, অন্যের বাড়িতে ঠাঁই হয়েছে। ও, আপনিও তাহলে আমাদের দলে? নিশ্চয়। আজ তবে আসি, পরে দেখা হবে। আচ্ছা আসুন 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 আসুন। মা মা, শরীরে নতুন রক্তের ঢেউ উঠছে মা। আমরা হারতে পারি না মা, আমরা হারতে পারি না মা, আমরা হারতে পারি না। বন্ধ হয়ে গেছে মির্জা বিবি, বাড়ি যাও। একটু দয়া করুন, গাছের ফল এনেছি, নিয়ে চলে যাও। বললাম তো দেখা হবে না, বাড়ি যাও, অন্য সময় এসো। দেখুন আমি মেয়ে মানুষ, বাড়িতে কত কাজ, সব সময় কি আর কাজ ফেলে আসতে পারি? আজকে একটু সময় পেলাম, তাই এলাম। বললাম তো দেখা হবে না, যাও যাও বাড়ি যাও। কি হয়েছে অমনি বাবু? আগে এই যে মির্জা বিবি, অসীমের মা, দুপুর থেকে বসে আছে আপনার সাথে দেখা করবো বলে। আম এনেছি, দেবো বলে। বলো, কি বলবে? আছেন তোমার ছোট ভাইয়ের মতো, ওর বুদ্ধিও কম, তাই আমি অসীমকে তোমার হাতে তুলে দিলাম। ও আজ থেকে তোমার কথা মতো চলবে। আমার কথা মতো? তোমার ছেলে একটা মামলা তো জেতেনি, এখন আমার কাছে এসেছো। তুমি রাজা, তোমার অসীম ঐশ্বর্যে এক কন্যা যদি অচিন হয়, তুমি রাগ করো না বাবা। দেখো, তুমি এসব কিছু বোঝো না, তাই এসবের মাঝে তোমার না থাকাই ভালো।
আমার বাড়ি আছে। হ্যাঁ, যদি কিছু জানাবার থাকে ছেলেকে পাঠিয়ে দিও। মঙ্গল করুন আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন। আর 1.5 বছর ধরে মামলা চলছে, এখনো তো কিছুই হলো না অচিন। হ্যাঁ, সেই ফৌজদারি থেকে দেওয়ানি, দেওয়ানি থেকে জেলা আদালত, আর জেলা আদালত থেকে হাইকোর্ট, আর সব জায়গায় তোমার হার আছে। শুধু আপিল আদালতে খানিকটা জয় হয়েছে। জমিদারের সাথে এবার বোঝাপড়া করে নাও, আর কতদিন মামলা করবে বলো? তাছাড়া জমিদারের সাথে লড়াই করে কি আমরা জিততে পারবো? ডাঙায় বাঘা চলে তুমি, ওদিকে আমার মহাজন তোমার নামে ডিগ্রি জারি করে। হ্যাঁ হ্যাঁ জানি 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 এই বাড়ি জমি সমস্ত কিছু নিলাম করার দিনও ঠিক করে ফেলেছে। তাহলে এবার তোমার মার কথা তো ভাবতে হবে ভাই। হ্যাঁ, মায়ের জন্যই আমার যত চিন্তা, কিন্তু আমি এর শেষ দেখে তবে ছাড়বো। আচ্ছা, চাচিকে দেখছি না তো? মা একটু হাঁটে গেছে, আমি একবার যাবো। কোনো কাজ আছে নাকি? কাজ মানে বিশেষ কিছু না, ওই একটা কাঁসার থালা আর একটা দা, এই দুটো বাঁধা দেবো। দেখি যদি কিছু টাকা পাওয়া যায়। আজকাল তো কেউ আমায় টাকা ধার দেয় না, আর দেবেই বা কোন ভরসায়। ঠিক, হ্যাঁ বুঝি ভাই, তুমি হাট থেকে একটু দূরে বসো, ওদিকে আমার জমিদারের লোকরা ঘুরে করছে, সবার চোখে না পড়াই ভালো, সাবধানে দেখো, বুঝলে? আমরা চলি। আচ্ছা, হ্যাঁ চলি চলি ভাই, সাবধানে থেকো। সাবধানে থেকো। এই নদীর ধারে হাট বসে রমণীবাবু থাকে। হ্যাঁ ছোট কথা, আজ সোমবার, হাটের দিন, প্রচুর কুমড়ো আর ইলিশ মাছ উঠেছে। এদিকে বর্ষায় নদীও একেবারে পরিপূর্ণ, টইটম্বুর কর্তা। ও আচ্ছা, চলুন যাওয়া যাক। হ্যাঁ চলুন। এই লোকটাকে দেখলে আমার মাথায় খুন চেপে যায়। আচ্ছা অবনীবাবু, ওই দূরে একটা লোক বসে আছে, তা হাট তো আরো দূরে, এখানে কেন? আগে কোনো ভিকিরি টিকিরি হবে মনে হয়। চলুন আমরা একটু পা চালিয়ে তাড়াতাড়ি যাই। চলে আসুন ছোট কথা, চলুন তাড়াতাড়ি আসুন কর্তা। চলো চলো। কথা অছিমকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। আমরা ওর বিরুদ্ধে মামলা রুজু করেছি। অসীমের বেয়াদবি একেবারে অসহ্য। ভালোই হলো শিকারী নিজে এসেই ধরা দিল। ঠিক করেছেন কর্তা। মামলা শেষ হলে দেখবেন বিচারে অসীমের জেলে ঘানি টানতে হবে। तेरा चाहे ना
তোমারে চাহি না যে আপন মায়েরে নাহি জানি এরা তোমায় কিছু দেবে না শুধু অচোখে ভাবি কেন যে আছো প্রাণী কেন যে আছো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই গেয়ে গেয়ে বেড়াই যখন খুশি থাকো। সরলমতি, কি ব্যাপার উকিল মশাই, 7 দিন দেখা নেই? ভাবলাম সুলোচনার ঝুলিতেই বুঝি এতদিনে জীবনটাকে খুঁজে পেলে। সরলমতি, আজ আমি আমার ভাবনা পাখিকে মুক্তি দিয়ে এলাম। সে কি? হ্যাঁ সরল, আজ আমি আদালত থেকে সোজা তোমার কাছে চলে এলাম। জীবনটা এত সরল নয়। তা এত উত্তেজিত কেন? কি হয়েছে সেই ঘটনাটা তো বলবে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে আজ অসীমের মামলার দিন পড়েছে। আজ মামলার রায় বেরোনোর দিন ছিল। সে কি? সপ্তরতি মিলে এখনো ছেলেটাকে শেষ করতে পারলে না? আমি শেষ করার কে সরল? তাহলে তুমি ঘটনাটা শোনো। আজ জমিদার নিজে মামলায় সাক্ষ্য দেবেন, তাই উত্তেজনার শেষ ছিল না। যথা সময়ে বিহারীলাল আদালত চত্বরে এসে হাজির। তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে হলো তাই চলে এলাম। আপনি পথের মাঝে দাঁড়িয়ে আছেন, বাসায় চলুন। না বিহারি, আমি এখানেই ঠিক আছি। তোমাকে যা বলার আমি এখানেই বলবো। বেশ, বলুন। অসীম যাতে মুক্তি পায় তুমি সেই চেষ্টাই করবে। আর হ্যাঁ বলুন। অসীমের সমস্ত সম্পত্তি তুমি বিনা শর্তে তাকে ফিরিয়ে দেবে। এই কথাটুকু বলার জন্য আপনি কাশি থেকে ছুটে এসেছেন? আমার জানতে ইচ্ছে করে বাবা, অসীমের উপর আপনার এই অনুগ্রহের কারণ? সে কথা শুনে তোমার লাভ কি বাবু? অযোগ্য আর অলস বলে আমি অনেকের নিষ্কর জমি কিনে নিয়েছি, তাদের মধ্যে অনেক ব্রাহ্মণও আছে। কই, তখন তো আপনি কিছু বলেননি।
হ্যাঁ, আমি কিছু বলিনি, কথাটা ঠিক। অনেক প্রজা কাশিতে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা আমাকে জানিয়ে এসেছে। অনেকে প্রত্যযুগেও আমাকে জানিয়েছে। আমি দেখেছি যে তুমি আমার দেহ প্রায় সমস্ত দানই বিনা শর্তে তাদের থেকে ফিরিয়ে নিয়েছো। দেখুন বাবা, আগে আগে দান করা ছিল, কারণ কারণ তখন আইন হয়েছিল। এখন এখন অনেক নতুন আইন হয়েছে। নিষ্কর জমি বলে কিছু হয় না বাবা। জমিদারের প্রজা রক্ষা করা যায় না। যে বিষয় থেকে আমি সরে এসেছি সে নিয়ে আমি আর ভাবতে চাই না। বাকি জীবন আমি হরিনাম করে কাটিয়ে দিতে চাই। এখন নতুন যুগ, নতুন মানুষ, এখন হিসেব আর বুদ্ধির স্থান অনেক ঊর্ধ্বে। কিন্তু যে বিষয় থেকে আমি কোনোদিন সরে আসতে পারবো না সেটা কি জানো? জানি, প্রজাদের জন্য একটা চিরস্থায়ী দানের ব্যবস্থা করা, এই তো? না, চিরস্থায়ী দান নয়। প্রজারা চায় চিরস্থায়ী ভালোবাসা, দান প্রতিদান, সমদৃষ্টি, সুশাসন। আচ্ছা আচ্ছা, লাভ অধিকার হয়েছে। একটা জবন পরিবার দীর্ঘদিন ধরে নিষ্কর জমি ভোগ করছে, এটা কি মেনে নেওয়া যায়? অসীম আমার বিরুদ্ধে মামলা করেছে। অসীম উদ্ধত, বেপরোয়া। ছাড়ে যদি ওর শাস্তি হয়, শাস্তিতে তো ওকে পেতেই হবে। আমি চাই অসীম মুক্তি পাক বিহারী। এই মুসলমান ছেলেটির জন্য আপনার উদ্বেগ সত্যিই আশ্চর্যজনক। আশ্চর্য হওয়ার মতন অনেক কিছুই ঘটে বাবু, সে ব্যাপারে তোমার না ভাবলেই চলবে। আচ্ছা আচ্ছা বাবা, দীর্ঘ দেড় বছর এত কাণ্ডের পর এখন যদি আমি অসীমকে সবকিছু ফিরে এলি, তারপর মালমালি তুলে নিয়ে ওকে খালাস দিতে হয়, তাহলে আমি লোকের কাছে কি বলবো বলুন? লোকের কাছে বলাটা কি তুমি খুব আবশ্যিক বলে মনে করো? অবশ্যই, লোকের কৌতূহল আমি এড়িয়ে যেতে পারি না। অসীম তোমার ভাই, আমার পুত্র। শকুনির গর্ভে? হ্যাঁ বাবু। যাকে সেসব কথা পরে হবে, এখন আপনি ঘরে চলুন। না বিহারী, আমি আর বাসায় ফিরবো না। আমি এখান থেকে কাশী রওনা হব। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো। প্রিন্সিপাল না থাকার এই ফল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে বিপিন বিহারীর বন্ধুত্ব ছিল। নানা কারণে মামলাটা ফেঁসে গেল। তবে উকিলরা বুদ্ধিমান, ওরা সবই বুঝতে পারে। নানা জনে নানা রকম কথা বলতে আরম্ভ করলো। অসীম কিন্তু জানতে পারলো না তার মুক্তির কারণটা কি। তাই তোমার এত উত্তেজনা। জীবন তো এই রকমই। এই ঘটনাটা কি খুবই অবাক হওয়ার মতো কিছু কি? সরলমতি, জীবনে যে যতই মালা জপুক না কেন, পৃথিবীতে সব ব্যাটাই আমার মতো। মানে মানে সাধু আর অসাধুর মধ্যে প্রভেদ কি জানো? সাধুরা হলো কপট আর অসাধুরা হলো অকপট। কৃষ্ণগোপাল সম্পর্কে আমার একটা সমস্যা ছিল, আজ সেটা পূরণ। তাহলে তুমি এখন খুশি বলো? হ্যাঁ, অন্তত কৃতজ্ঞতার বোঝাটা আজ আর নেই। তাই আমি মনে খুব আনন্দ পাচ্ছি, জানি না কেন। আসলে কি জানো, সাধু অসাধু বলে কিছু হয় না। এই পৃথিবীতে আমরা সবাই প্রকৃতির মানুষ, প্রকৃতির আপনজন। তাই তোমার আনন্দ আমার, তুমি তাই এসে
তুমি দয়াদান বলছো কেন? তুমি কিছু তো তোমার জন্য লড়াই করেছো না, তুমি আমাদের সবার কাছে সম্মানের জন্য লড়াই করেছো। যাক যাক, এই কথাটা যে অন্তত তোমরা বুঝতে পেরেছো, তাতে অন্তত আমার নিজেকে খানিকটা জয় বলে মনে হচ্ছে। আমরা বুঝি আছি, আমরা বুঝি, কিন্তু কি করবো বলো ভাই, আমাদের মনের জোর খুব কম, আর তাই আপনার সহজে হার মেরে যায়। কিন্তু কিন্তু তুমি এই দেশ ছেড়ে যাবে কেন? আর তাছাড়া তোমার মার কথা তো ভাবতে হবে। বাবা তুই একদিন এই দেশ ছেড়ে যেতে চাইনি, আজ যখন আমার জমিদার সবকিছু ফিরিয়ে দিচ্ছে, তখন তুই কেন এই দেশ ছেড়ে চলে যাবি? বল বাবা, বল কেন তুই আমাদের। মা, তুমি মনে করো যে জমিদার তোমার সবকিছু ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ, আবার একদিন সুযোগ বুঝে ওই গোমস্তা পাইপ পেয়াদা নিয়ে তোমার উপর ছাপিয়ে পড়বে আর সমস্ত কিছু লুট করে নেবে। তুই এইসব কথা ভাবছিস কেন বাবা? আমি তো কিছুটা বুঝতে পারছি না যে বিনা শর্তে জমিদার আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দেবে কেন। তোর তো এইসব কথা ভাবার কোনো দরকার নেই। জমিদার নিশ্চয়ই মনে করেছে যে আমাদের সবকিছু ফিরিয়ে দেওয়া দরকার, তাই উনি আমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছে। অচিন ভাই, জমিদার আসছে, সঙ্গে দেখলাম পেয়াদাও আসছে। আমি দেখছি। মা, আমি বলেছিলাম জমিদার আসছে, এর কোনো একটা মতলব আছে। আমি তোমাকে বলেছিলাম। তুই মাথা গরম করিস না, জমিদার আসুন আগে। কি শোনার আছে? আশ্চর্য কথা। কাশিতে গিয়েছিলাম বাবার কাছে, সেখানে বসেই শুনতে পেলাম তুমি নাকি গ্রাম ছেড়ে চলে যেতে চাও। কিন্তু দাদা থাকতে পারে না। কিসের অধিকারে এখানে থাকবো বলতে পারেন? নিজের অধিকারে, আইনের অধিকারে। আইনের অধিকারে? দেশে এখন অনেক নতুন আইন হয়েছে। এখন চাষিরাই হবে জমির মালিক, আর আমাদের মতন জমিদারেরা ইতিহাসের পাতায় জায়গা পাবে। সেসব অনেক দূরে। দূরে নয়, খুব কাছে, খুব কাছে ভাই। মা, একদিন তুমি আমার সম্পত্তির এক কণা তুমি অসীমকে দিতে বলেছিলে। আমি আজ নিজে এসেছি তোমার কাছে। তোমাকে যে আমার পাশে চাই মা। অসীম, তোমাকেও যে চাই ভাই। এই গ্রাম ছেড়ে তোমরা চলে যেতে পারো না। বাবাজি, আবার নতুন করে পৌষের মেলা শুরু করুন। বাবারও তাই ইচ্ছে। ওগো তোমরা শুনছো? আজ যে ঝিকরাকোটা গ্রামের বড় আনন্দের দিন গো, বড় আনন্দের দিন। আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি আসো। সাধু গো, প্রেমিক গো, পাগল গো, আসো। সাধু গো, প্রেমিক গো, পাগল গো, আসো। আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া আসো। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া আসো। আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি আসো।
যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো ভেবেছিলে ভুলবো না আর, চোখের জল ফেলা ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো। দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়, দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়। জানি নে তো কখন এলো বিস্মরণের বেলা ভাঙলো ভাঙলো মিলন